Hello dear students, I am Afzal Ahmed, Spain High School, Assistant English Teacher. So today is our class English second paper of class 7 and I will discuss you about an important topic, probably the most important topic, verb, the right form of verb. I will discuss about right form of verbs, the most important topic of grammar. Without verb, nobody can learn English completely. ভার্ব ছাড়া কেউ সম্পূর্ণভাবে ইংরেজি শিখতে পারবে না। গ্রামার শিখতে হলে তাকে অবশ্যই ভার্ব শিখতে হবে এবং ভার্বের ব্যবহার সব জায়গায় পাওয়া যাবে। ক্লাস 3 থেকে শুরু করে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং ডিগ্রি সব জায়গায় আমরা ভার্বের ব্যবহার দেখতে পারবো এবং ভার্বের সঠিক ব্যবহার না করলে সেন্টেন্সটাও আমাদের সঠিকভাবে বোঝা যাবে না। যে শুনবে সে বুঝতে পারবে না যদি আমরা ভার্বের সঠিক ব্যবহারটা না করি। তো আজকে যে ভার্বের ব্যবহারটা আলোচনা করব ক্লাস 7 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেয়ার আর টু কাইন্ডস অফ ভার্বস, ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা নন ফিনিট ভার্ব। তো এইটাকে আবার অঞ্চল ভেদে এটার প্রোনাউন্সিয়েশনটা ভিন্ন হয়, ফাইনাইট হয়, নন ফাইনাইট হয়, আবার অনেকে বলে ফিনাইট, নন ফিনাইট। আমেরিকান উচ্চারণ আছে, ব্রিটিশ উচ্চারণ এবং অস্ট্রেলিয়ানরা আলাদা উচ্চারণ করে থাকে, আফ্রিকানদের উচ্চারণটা কিছুটা ভিন্ন। তো একটা বললেই হইল। তো আমাদেরও শেখা উচিত ব্রিটিশ ইংলিশটা, যেহেতু আমরা কেউ যদি ইংরেজি পরিপূর্ণভাবে শিখতে চায় তাহলে তাকে অবশ্যই ব্রিটিশ ইংলিশ শিখতে হবে এবং ব্রিটিশ ইংলিশ সব জায়গায় সার্বজনীন গৃহীত। তো ফিনিট ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বকে আমরা বাংলায় মূল ভার্ব বলে থাকি, তারপর প্রিন্সিপাল ভার্ব বলে থাকি, ভার্ব ওয়ান বলে থাকি, এগুলো আমরা বলে থাকি মেইন ভার্বকে। আর অক্সিলারিকে বলে থাকি হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। এখন এই অক্সিলারিগুলো ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি বলে, যেটাকে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডোড, হ্যাজ, ডিড। প্রাইমারি অক্সিলারিগুলো এই এম, ইজ, আরকে আবার বলা হয় আলাদাভাবে বলা হয় বি ভার্ব। যদি কোথাও বি লেখা থাকে তাহলে আমরা বুঝে নেব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি প্রেজেন্ট মানে বর্তমান কিছু বোঝা তাহলে এম, ইজ, আর হবে, আর অতীত কিছু বোঝাইলে হবে ওয়াজ বা ওয়্যার। আরেকটা আছে অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি শাখা, সেটাকে বলি আমরা মডাল ভার্ব। এটা মডাল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রেডার, হ্যাড বেটার। এইগুলোকে আমরা বলে থাকি মডাল ভার্ব। এগুলো অক্সিলারি ভার্ব, এর বাইরে অক্সিলারি কোনো ভার্ব নেই। আর এগুলো হচ্ছে মডাল ভার্ব, এর বাইরেও মডাল ভার্ব আর নেই। তারপর আসি আমরা মেইন ভার্বে। মেইন ভার্বের এগুলো যেগুলো দেখাইছি আমি, সেগুলো হচ্ছে মেইন ভার্বের ফর্ম, এগুলো হচ্ছে প্রকার না। মেইন ভার্বের প্রকার আছে, যেহেতু আমরা ক্লাস 7 আলোচনা করতেছি তো আমরা মেইন ভার্বের প্রকারে গেলাম না। মেইন ভার্বের প্রকার আছে যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের প্রকার ভেদ আছে, আবার পজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ওইগুলো তো আমরা গেলাম না। আমরা গেলাম মেইন ভার্ব 3 প্রকার, তিন প্রকার নয়, এটা হচ্ছে 3টা রূপ আছে। সেটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব ওয়ান বলে থাকি, মানে আমরা সংক্ষেপে বোঝার জন্য ভার্ব ওয়ান বলি। পাস্টকে আমরা বলি সংক্ষেপে বোঝার জন্য ভার্ব টু বলি বা ভার্বের পাস্ট ফর্ম বলি। আর ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল বোঝাইতে আমরা এটা ব্যবহার করি। তো এগুলা মেইন ভার্ব হচ্ছে কোটি কোটি অসংখ্য, মেইন ভার্বের কোনো শেষ নেই। মেইন ভার্ব যে 3টা ফর্ম সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো অক্সিলারি ভার্ব এগুলোই, মডাল ভার্বও এই কয়টাই এবং মেইন ভার্ব এগুলো। এটা হচ্ছে ফিনিট ভার্ব। আর এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্বের প্রকারভেদটা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল।
এখন আমরা আরেকটু জেনে নিই যে ফিনিট ভার্ব কি, নন ফিনিট ভার্ব কি। ফিনিট ভার্বটা হচ্ছে যেই ভার্বটা সাবজেক্ট এবং পার্সনের সাথে ভার্বের রূপটা বদল হয় বা একটু চেঞ্জ হয়, সেটাকে আমরা ফিনিট ভার্ব বলে থাকি। মানে হচ্ছে এটা, এই ফিনিট ভার্ব সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে সম্পর্কিত। আর নন ফিনিট ভার্বটা এটা সাবজেক্টের সাথে সম্পর্কিত না। সাবজেক্ট যেরকমই থাকুক, নন ফিনিট ভার্বে এর কোনো প্রভাব পড়বে না। যেমন উই প্লে ফুটবল, এখানে প্লে যে ভার্বটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিনিট ভার্ব। প্লে ভার্বটা এখানে ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব বলো বা ফাইনাল ভার্ব বলো, এই ভার্বটা হচ্ছে ফিনিট ভার্ব। কিন্তু আবার উই ওয়ান্ট টু প্লে, একই ভার্ব, এইখানে প্লেটা হচ্ছে নন ফাইনাল ভার্ব। এর কারণ হচ্ছে দেখো এখানে একটা ভার্ব আছে যেটা হচ্ছে ওয়ান্ট, এবং এই ওয়ান্ট ভার্বটা পার্সন অনুসারে চেঞ্জ হতে পারে। যেমন এখানে যদি উই না থেকে আমরা হি থাকতো তাহলে কী হতো, এখানে ওয়ান্টস হইতো, এস হইতো। তো যদি এখানে পার্সন সাবজেক্ট যদি ভিন্ন থাকতো তাহলে এই ভার্বটা ভিন্ন হতে পারতো, মানে চেঞ্জ হতে পারতো, ওয়ান্স হতে পারতো। তাই আমরা এটাকে বলবো যেহেতু সাবজেক্ট এর সাথে এটা সম্পর্ক রয়েছে তাই এটি হচ্ছে ফিনিট ভার্ব। কিন্তু এই টু প্লে, এখানে হি দাও বা সি দাও অথবা দা ব্যবহার করো, এই ভার্বটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই ভার্বটা কোনো চেঞ্জ হবে না। তাই মানে হচ্ছে এই ভার্বটা সাবজেক্টের সাথে সম্পর্কিত না। সাবজেক্ট যাই হোক, এই ভার্বের কিছু আসা যায় না। তো এটি হচ্ছে নন ফিনিট ভার্ব। আবার ঠিক এই প্লে ভার্বটাই এখানে আবার যখন ব্যবহার হয়েছে সেখানে হয়েছে ফিনিট ভার্ব, কারণ এটা সাবজেক্টের সাথে সম্পর্কিত। এখানে ওই আছে, আমরা প্লে লিখছি, যদি হি থাকতো আমরা কি লিখতাম, তাহলে প্লেস লিখতাম। আবার অতীত বোঝাইলে কি লিখতাম, যদি খেলতো তাহলে বা খেলেছিল তাহলে আমরা প্লেটও লিখতে পারতাম। মানে হচ্ছে এই সাবজেক্টের পরের ভাবটাকে ফিনিট ভার্ব, কারণ ওটি হচ্ছে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, সাবজেক্ট অনুসারে একটু চেঞ্জ হয়। তাই এটা হচ্ছে ফিনিট ভার্ব আর এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এখন আমরা আজকে দেখব যে নন ফিনিট ভার্বের কীরকম নিয়মগুলো দেওয়া আছে, বা আমরা কিছু শিখব নন ফিনিট ভার্বগুলো কীভাবে ব্যবহার করতে হবে। আমরা নিয়মে চলে যাই। তাহলে আমরা জানি there are many prepositions in our English dictionary or English language such as to, of, on, for, with, by, after, before, etc. from. So নন ফিনিট যেগুলো সেগুলো কিছু ব্যবহার দেখাবো। আবার যদি আজকে সময় হয় তাহলে ফিনিট ভার্বে কিছু দেখাবো। নতুন নেক্সট ক্লাসে আমি ফিনিট ভার্ব নিয়ে ফিনিট ভার্ব ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। টু এর পর টু একটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। টু একটা প্রিপোজিশন
এবং এই প্রিপোজিশনের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে উই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ। এখানে টু এর পর এখানে কিন্তু টু আছে, কিন্তু এটা নাউন, এটা না, আমরা করতেছি কিসের ব্যবহার? ভার্বের ব্যবহার। তো এখানে এই গোটা কিন্তু ফিনিট ভার্ব। তো আমরা এখানে যাচ্ছি, আমরা কি শিখতেছি? নন ফিনিট ভার্বের কিছু ব্যবহার শিখতেছি। তো এখানে অ্যাকোয়ারটা হচ্ছে আমাদের নন ফিনিট ভার্ব। এখন আমরা নিয়ম কি বললাম? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলো বা বেস ফর্ম অথবা ভার্বের মূল ভার্ব, যেটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্বের বর্তমান রূপ বা প্রেজেন্ট রূপ, সেটাই থাকবে। মানে হচ্ছে এখানে টু যেহেতু আছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে টু এর পরে ভার্বের এই অ্যাকোয়ার একটা ভার্ব, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মটাই থাকবে, মানে অ্যাকোয়ারটাই থাকবে। এখানে ভার্বটার অ্যাকোয়ারটাই থাকবে, অ্যাকোয়ারিং অথবা অ্যাকোয়ার্ড এইগুলো হবে না। এর মানে হচ্ছে এখানে অ্যাকোয়ারটা অ্যাকোয়ারই থাকবে। তাহলে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, টু অ্যাকোয়ার নলেজ, অ্যাকোয়ার হচ্ছে অর্জন করা, মানে হচ্ছে আমরা স্কুলে যাই জ্ঞান অর্জন করতে। আর একটা ব্যাপার খেয়াল রাখবা, টু এর পরে যখন কোনো ভার্ব বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তখন অর্থটা ওই রকম টু এর অর্থটা তে হয়ে যায়, টু এর অর্থটা তে হয়ে যায়। এটা বাংলা অর্থ সুবিধার জন্য আমরা এমনিতে দেখাইলাম যে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে, আমরা জ্ঞান অর্জন করতে স্কুলে যাই। এটা গেল প্রিপোজিশনের, এই প্রিপোজিশন দিয়ে ভার্বের একটি ব্যবহার। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম কি? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবার আমরা অন্য একটা নিয়মে যাই। হ্যাঁ, এবার আমরা যে নিয়মটা দেখতে পেলাম সেটি হচ্ছে এই টু ছাড়া, টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে আমরা জানলাম। এখন টু তো শুধু একমাত্র প্রিপোজিশন না, আরও অনেক প্রিপোজিশন রয়েছে। দেয়ার আর মেনি প্রিপোজিশনস ইন আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে, টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে, টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের কী হবে? ভার্ব থাকলে সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করে দিতে হবে। টু ছাড়া অন্য যে কোনো, টু ছাড়া সকল প্রিপোজিশন, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্ব যদি থাকে, তাহলে সেই ভার্বটির সাথে আমাদের কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ, দ্য বয় ইজ ফন্ড অফ কালেক্ট স্ট্যাম্পস। ছেলেটি স্ট্যাম্প সংগ্রহ করতে খুব পছন্দ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু না, অফ আছে, এবং অফ একটা প্রিপোজিশন এবং তারপরে একটা ভার্ব আছে। তাহলে এই অফ প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বটাকে আমার কী করতে হবে?
আইএনজি যোগ করে দিতে হবে। যদি টু থাকতো তাহলে কালেক্টটা কালেক্টই থাকতো। যেহেতু টু ছাড়া অন্য প্রিপোজিশন রয়েছে তাই আমরা এখানে কালেক্ট নয়, আমরা এখানে কালেক্ট হবে না, এটা সঠিকটা হবে কালেক্টিং। ব্যাপারটা ক্লিয়ার? টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশনের পরে আমরা ভার্বটির সাথে আইএনজি যোগ করব। তাহলে আমরা যে করতেছি এগুলো কিন্তু অক্সিলারি ভার্বের কাজ করতেছি, আমরা করতেছি মেইন ভার্বের কাজ। মানে মেইন ভার্ব বলতে মেইন ভার্ব না, মেইন ভার্বের যে দুই প্রকার, মেইন ভার্বের নন ফিনিট, মানে ভার্বের নন ফিনিটের কাজগুলো করতেছি আমরা, ভার্বের নন ফিনিটগুলো। আর অক্সিলারি মডেল ওগুলো কিন্তু ওই নির্দিষ্টই। আর ভার্ব যেগুলো অক্সিলারি মডেল ছাড়া সেগুলো কিন্তু কোনো মানে গুণে যাবে না, সেগুলো আনকাউন্টেবল। ভার্ব হচ্ছে আনকাউন্টেবল। ভার্ব মানে কাজ করা বোঝায়, কাজ করা জাতীয় সকল শব্দগুলাই ভার্ব, কাজ করা জাতীয়। যেমন চালানো, এটা একটা কাজ, ড্রাইভ। তারপরে হাঁটা, ওয়াক, এটা একটা কাজ। তারপর কালেক্ট সংগ্রহ করা, একের অর্জন করা, ফিনিশ শেষ করা, গো যাওয়া, কাম আসা, রাইট লেখা, টিচ শেখা, টিচ শেখানো, লার্ন শেখা। তো এই সবগুলো হচ্ছে আমাদের ভার্ব, এবং এই ভার্বগুলা শেষ করে যাবেন। আর প্রত্যেকটা ভার্বেরই তিনটা রূপ আছে, প্রকার না কিন্তু, তিনটা রূপ আছে। এগুলোকে প্রকার বলে না, প্রকার আবার অন্য বিষয়। প্রকার হচ্ছে ওই মেইন ভার্বের প্রকার আছে, এই যেখানে আমরা দেখলাম যে মেইন ভার্ব অক্সিলারি, তারপরে ফিনিট ভার্বের প্রকার আছে, যেমন ফিনিট ভার্ব হচ্ছে অক্সিলারি একটা, তারপর মেইন ভার্ব একটা। আবার মেইন ভার্বের প্রকারভেদ আছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ওগুলো হচ্ছে প্রকার। আর রূপ হচ্ছে অন্যটা, রূপ হচ্ছে তার ওই ভার্ব ওরকমই থাকবে, কিন্তু ভার্বটার দুই একটা বর্ণ দিয়ে ভার্বটার সময়টাকে বোঝাবে, সময়টাকে চেঞ্জ হবে বা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে ভার্বের আমরা রূপ বলি। যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এরকম। যেমন এটা কালেক্ট, এটার পাস্ট ফর্ম কালেক্টেড, পাস্ট পার্টিসিপল হবে কালেক্টেড। কিন্তু আমাদের এখানে কালেক্টেড হবে না, কারণ আমরা কি শিখলাম যে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করে দিতে হবে। যেমন দ্য বয় ইজ ফন্ড অফ কালেক্ট স্টাম্প, এখানে কালেক্ট হবে না, হবে কালেক্টিং, কারণ অফ একটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পর ভার্ব থাকলে সেই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তারপরে আমরা আসি তারপরের নিয়মে। আমরা একটু আগে শিখছিলাম যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু কিছু কিছু টু আছে যেগুলা ফ্রেজাল টু এবং ওই শব্দগুলোর সাথে ওই টুগুলা অ্যাটাচ করা, সেই কিছু টু এর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগও হয়। সেই টুগুলো হচ্ছে যেমন উইথ এ ভিউ টু, অর্থ হচ্ছে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, look forward to, prefer to, তারপর হচ্ছে addicted to,
তারপর হচ্ছে ডিভোটেড টু, তারপর হচ্ছে একটা বি ভার্ব, বিভার কোনগুলা একটু আগে আমরা শিখছিলাম চার্টের মধ্যে। বিভার হচ্ছে অ্যামিজার ওয়াজার। একটা বিভাবের সাথে যদি ইউজ টু থাকে, বিভাবের সাথে ইউজ টু থাকলে সেই টু এর পরে তারপর হ্যাবিচুয়েটেড টু, অ্যাকামস্টেড টু, তো কিছু কিছু টু যেমন কি বললাম যে উইথ এ ভিউ টু, তারপর লুক ফরওয়ার্ড টু, লুকটা এল, লুক ফরওয়ার্ড টু, তারপর প্রিফার টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, তারপর হ্যাবিচুয়েটেড টু, অ্যাকামস্টেড টু, এসবই কিছু কিছু টু আছে। এগুলোর পরে আবার আমরা ভার্বের সাথে আইএনজি যোগও করে দিতে পারি এবং করে দিতে হবে। যদি শুধু ইউজ টু থাকে তখন কিন্তু সেটা মডাল হিসেবে কাজ করবে। কিন্তু যদি ওই ইউজ টুর আগে একটা বি ভার্ব থেকে থাকে তাহলে সেই বি ভার্বের জন্য এবং ইউজ টু এই দুইটার জন্য আমরা তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে আমরা এক্সাম্পল চলে আসি। একটা ব্যাপার হচ্ছে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড অর্থ আসক্তি, আর ডিভোটেড অর্থ হচ্ছে আসক্তি। এটা দুইটা অর্থ সেম, কিন্তু পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে ভালো কাজে আসক্তি, একটা খারাপ কাজে আসক্তি। ভালো কাজ আসক্তি বলতে যেমন বই পড়া একটা ভালো কাজ, এটা, তারপরে সাহায্য করা কাউকে, এটা একটা ভালো কাজ। তো এই সমস্ত কাজে যাদের আসক্তি থাকে তা সেক্ষেত্রে কী হবে আমাদের ডিভোটেড টু। আর যেগুলা খারাপ কাজের প্রতি আসক্তি সেখানে হবে অ্যাডিক্টেড টু। যেমন ধূমপান আসক্তি, তারপর জুয়া খেলার জন্য আসক্তি বা নেশাগ্রস্ত, সেক্ষেত্রে আমরা অ্যাডিক্টেড টু ব্যবহার করব। যেমন বর্তমান যুগের একটা সমস্যা হচ্ছে যে মোবাইলে অনলাইন গেমস খেলে, সাচ অ্যাজ ক্লাশ অফ ক্লান্স, পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি। তো এটাকে আমরা অ্যাডিক্টেড বলতে পারি। যদি বেশি মাত্রা হয়ে যায় তাহলে সে কি হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়। যেমন দ্য বয় অথবা হি ইজ অ্যাডিক্টেড টু প্লে অনলাইন গেমস অন মোবাইল। সে মোবাইলে ওই অনলাইন গেম খেলতে আসক্তি আছে তার। তো আমরা শিখছিলাম প্রথম নিয়মে যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখানে দেখলাম কিছু কিছু টু আছে যেগুলোর পর আবার ভার্বের সাথে আইএনজি যোগও হয়। তাহলে এখানে কিন্তু ওই প্রথম নিয়ম কাজ করবে না, এখানে কাজ করবে আমাদের দ্বিতীয় যে নিয়মটা আছে সেটা। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু, এখানে প্লে হবে না, কি হবে, প্লেয়িং। এখানে হবে প্লেয়িং। হি ইজ অ্যাডিক্টেড টু প্লেয়িং অনলাইন গেমস অন মোবাইল। সে মোবাইলে অনলাইন গেমস খেলতে তার আসক্তি রয়েছে। আমরা অন্য যদি এক্সাম্পল যাই, যে উইথ এ ভিউ টু দিয়ে একটা এক্সাম্পল দিই।
আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাই এ শার্ট। আমি বাজারে গিয়েছিলাম একটি শার্ট কেনার উদ্দেশ্য নিয়ে। তাহলে এখানে খেয়াল করো, আমরা কি করতেছি, আমরা নন ফিনিট ভার্বের যে কাজগুলো আছে সেগুলো করতেছি। এই যে ওয়েন্ট, এটা হচ্ছে ভার্ব এবং সেটা কি ভার্ব, এটা হচ্ছে ফিনিট ভার্ব। ফিনিট ভার্বের মধ্যে এটা হচ্ছে অক্সিলারি না কিন্তু মূল ভার্ব। আরেকটা রয়েছে আমাদের যেটা নন ফিনিট, এই যে নন ফিনিট, এটা সাবজেক্ট অনুসারে চেঞ্জ হতে পারে, কিন্তু সাবজেক্ট যাই হোক ওইখানে কোনো চেঞ্জ হবে না। এবং আমরা যে নিয়মটা পড়তেছি যে উইথ এ ভিউটির পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে যে উইথ এ ভিউটির পরে যে নন ফিনিট ভার্বটা আছে, বাই আছে, এই বাইটা এখন কি হবে, প্রথম নিয়মের মতো হবে যে টু এর পরে প্রেজেন্ট ফর্ম ভার্বে বসবো না, ওরকম না। কারণ উইথ এ ভিউ টু আছে এবং অর্থ বোঝাচ্ছে উদ্দেশ্য। তাহলে এখানে উইথ এ ভিউটির পরে আমরা জানি কি করতে হবে, ভার্বটির সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাদের ইস্পান উচ্চ বিদ্যালয়ের পেজে, আমরা রিপ্লাই দিয়ে দেব। আমরা এরপর যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে হোয়াইল। হোয়াইল প্লাস ভার্বের আইএনজি মানে হচ্ছে হোয়াইল যেখানে যদি থাকে সেখানে তারপরে ভার্ব থাকলে সেই ভার্বটির সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আর যদি একটা নিয়ম লিখে রাখি, যদি হোয়াইলের পরে যে সাবজেক্ট থাকে ভি মানে ভার্ব, ভি আইএনজি মানে লিখে দিই, ভার্ব আইএনজি পুরোটাই লিখে দিই, কারণ তোমরা সপ্তম শ্রেণীর, অনেক সময় তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভি দ্বারা কী বোঝাচ্ছে। ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে যদি শুধু হোয়াইল থাকে, তাহলে যে ভার্ব থাকবে শুধু হোয়াইলের পর ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। আর যদি হোয়াইলের পরে সাবজেক্টটা থাকে তাহলেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তবে মাঝখানে ওয়াজ বা ওয়ার বসায় নিতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? যদি শুধু হোয়াইল থাকে তাহলে ভার্বটির সাথে আইএনজি বসে যাবে, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু যদি হোয়াইলের পরে সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে, তবে ওই সাবজেক্ট আর ভার্বের সাথে আইএনজির মাঝখানে একটা ওয়াজ বসবে। এবং এটাকে তুমি টেন্সে ভাষা করতে যাও তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়। আমরা টেন্সে না গেলাম, আমরা এইভাবে দেখি যে হোয়াইলের পর ভার্ব থাকলে আইএনজি যোগ হবে, এবং হোয়াইলের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তবে এই সাবজেক্ট আর ভার্বের আইএনজির মাঝখানে এই সাবজেক্ট অনুসারে একটা ওয়াজ বা ওয়ার হবে। সাবজেক্টটা এক বচন হলে যদি একটা হয় মানে সিঙ্গুলার তাহলে হবে ওয়াজ, আর সাবজেক্ট একের বেশি অথবা প্লুরাল হলে তখন আমরা ওই সাবজেক্ট অনুসারে ওয়ার ব্যবহার করব। বিষয়টা বুঝতে পারছো? যেমন
হোয়াইল প্লে হি কল মি, খেলার সময় সে আমাকে ডাক দিল। এখানে হোয়াইলের পরে কোনো সাবজেক্ট দেওয়া নাই, হোয়াইলের পরে সরাসরি একটা ভার্ব দেওয়া আছে। তাহলে এই ভার্বটাকে আমরা করে দেবো কি আইএনজি যোগ, কারণ হোয়াইলের পর ভার্ব থাকলে সেই ভার্বটির সাথে আমাদের কি করতে হবে আইএনজি যোগ করতে হবে। কিন্তু যদি হোয়াইলের পরে সাবজেক্ট দেওয়া থাকে, যদি হোয়াইলের পরে সাবজেক্ট দেওয়া থাকে তাহলেও ভার্বের আইএনজি যোগ হবে, কিন্তু তার আগে তার জন্য সাবজেক্ট অনুসারে একটা ওয়াজ বা ওয়ার হবে। যেমন while I walk in the field, I saw a snake. Walk in the field, I saw a snake. While I walk in the field, I saw a snake. যখন আমি মাঠের মধ্যে দিয়ে বা ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম, আমি এই সাপ দেখতে পেলাম। তাহলে এখানে হোয়াইল আছে, আবার হোয়াইলের পরে ভার্ব দেওয়া আছে। এখন কি আমাদের আগের নিয়ম অনুযায়ী শুধু আইনজি করতে হবে না, যেহেতু সাবজেক্ট পাশে দেওয়া আছে তো সাবজেক্ট অনুযায়ী একটা আমাদের অক্সিলারি ভার্ব বসবে বা বি ভার্ব বসবে। এখন সেটা কি ওয়াজ ওয়ার, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তাই এখানে হবে ওয়াজ ওয়াকিং। এর মানে হচ্ছে যখন আমি খেতে হেঁটে যাচ্ছিলাম আমি একটি সাপ দেখতে পেলাম। আর এটা মানে হচ্ছে হোয়াইল প্লেয়িং, খেলার সময় হি কল মি, সে আমাকে ডাক দিল। তো যদি শুধু হোয়াইল থাকে তাহলে আমরা কি করব ভার্বটার সাথে আইএনজি যোগ করব। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব একটা সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার বসানোর পরে যে ভার্বটা দেওয়া থাকবো সেই ভাবের সাথে আইএনজি যোগ করে দেবো। মানে হচ্ছে হোয়াইল থাকলে আইএনজি যোগ করতে হবেই, হোয়াইল থাকলে আইএনজি যোগ করতে হবেই। যদি শুধু হোয়াইল থাকে তাহলে আইএনজি যোগ, শুধু আইএনজি যোগ। আর যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট অনুসারে একটা ওয়াজ বা ওয়ার বসায়া তারপর আইএনজি যোগ। এটা গেলো আমাদের হোয়াইলের নিয়ম। আমরা আলোচনা করতেছি কি নিয়ে, নন ফিনিট ভার্ব, মানে যে ভার্বগুলো সাবজেক্টের সাথে সম্পর্কিত নয় সেই ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। অনেক সময় দেখা যায় একটি মূল ভার্ব থাকার পরেও, একটি মেইন ভার্ব থাকার পরেও দ্বিতীয় একটি ভার্ব আসে। এখন কথা হচ্ছে সেই দ্বিতীয় ভার্বটিকে কি করতে হইব। একটি মেইন ভার্ব প্রিপোজিশন নেই, মনে করেন প্রিপোজিশন নাই, হোয়াইল নাই, হ্যাঁ, যেন আমরা প্রিপোজিশন থাকলে আমরা আইএনজি যোগ করে দিতাম, বা টু থাকলে প্রেজেন্ট ফর্ম করতাম, হোয়াইল থাকলে আইএনজি যোগ করতাম। এখন কথা হচ্ছে এগুলো কিছু দেখা যায় না। একটা মেন ভার্ব আছে, তারপর আরেকটা ভার্ব আছে। তো মেন ভার্বের কাজ তো সাবজেক্ট অনুসারে হবে, মেন ভার্বের কাজটা সাবজেক্ট অনুসারে হবে, কিন্তু তারপরে যে ভার্বটা সেটা কি হবে। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে নন ফিনিট ভার্বটা আমাদের দ্বিতীয় ভাবটাকে আমরা নন ফিনিট বলি, কিন্তু দ্বিতীয় ভাবটাকে কি বলি
নন ফিনিট অথবা নন ফাইনাইট বা নন ফিনাইট। হ্যাঁ, দ্বিতীয় ভার্বটাকে আমরা বলি নন ফিনিট বা নন ফাইনাইট বা নন ফিনাইট। যদি মেইন ভার্ব থাকার পরেও, মেইন ভার্ব মানে মূল ভার্ব, যেটা সাবজেক্টের সাথে সম্পর্কিত, ওই মেইন ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সাবজেক্টের সাথে সম্পর্কিত ভার্ব। তো সাবজেক্টের সাথে সম্পর্কিত ভার্ব এটা থাকার পরেও ওই সেন্টেন্সের ভিতরে বা ওই ক্লোজের ভিতরে আরেকটা ভার্ব আছে, দ্বিতীয় ভার্ব। এবং সেই দ্বিতীয় ভার্ব থাকলে সেই দ্বিতীয় ভার্বটি, হ্যাঁ, সেই দ্বিতীয় ভার্ব মানে হচ্ছে নন ফিনাইট ভার্বটি, সেই দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব করে দেবো, ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা করে দেব। আর যদি উদ্দেশ্য না বোঝায়, উদ্দেশ্য না বোঝালে তখন আমরা করব ভার্বের সাথে আইএনজি যোগ। এর মানে হচ্ছে যে একটা সেন্টেন্স ক্লোজে বা একটা সেন্টেন্সে একটা মেন ভার্ব থাকার পরেও যদি দ্বিতীয় আবার আরও কোনো ভার্ব পাওয়া যায় বা আরও কোনো ভার্ব আসে, তাহলে সেই দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে হবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় ভার্বটি, প্রথম ভার্ব তো সাবজেক্ট পার্সন অনুসারে হবেই। আর যদি ওই দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝালে তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবেই। আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হবে ভার্বের সাথে আইএনজি যোগ। আমি উদাহরণ দিচ্ছি। দেখো এখানে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বাই এ বুক, বই কিনতে। আর আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম। এখানে দুইটা সেন্টেন্স দুই রকম, দুইটা সেন্টেন্স এখানে দুই রকম। যেমন দেখো, আমি গিয়েছিলাম লাইব্রেরিতে একটি বই কিনতে, আচ্ছা, বা বই ধার করতে বা বই কিনতে। তো এখানে কেন গিয়েছিল উদ্দেশ্য বোঝাচ্ছে, কেন গিয়েছিল বই কিনতে। কিন্তু এখানে আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম, কেন দেখলো আছে না। উদ্দেশ্য বোঝাইলে মানে কেন থাকলে একটা উদ্দেশ্য বোঝায়, যে কেন গিয়েছিল। এই ভাবটাকে কেন দিয়ে প্রশ্ন করো, ভাবটাকে কেন দিয়ে প্রশ্ন করলেই একটা উত্তর আসবে। যদি উত্তর আসে তাহলে ভাববে একটা উদ্দেশ্য বুঝাইছে, যদি উত্তর আসে তাহলে বুঝবে একটা উদ্দেশ্য বুঝাইছে। তাহলে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি বাই এ বুক, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বই কিনতে, এখানে উদ্দেশ্য বুঝাইছে। তা যেহেতু উদ্দেশ্য বুঝাইছে তাই এখানে আমরা করব কি টু প্লাস বাই, টু এবং বাই প্রেজেন্ট ফর্ম এটা থাকবে। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু বাই এ বুক, আমি লাইব্রেরিতে গেছিলাম একটি বই কিনতে। আর দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আই স হিম গো, এখানে কি সে উদ্দেশ্য নিয়ে দেখছে, দেখার উদ্দেশ্য ছিল না, সে যাচ্ছিল দেখা হয়ে গেছে বা দেখে ফেলছে। তাহলে যেহেতু উদ্দেশ্য ছিল না সেহেতু আমাদের এটাই লিখতে হবে আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। তো এটা হচ্ছে আবার একটু বলে দিচ্ছি যে মেইন ভার্বটা, একটা মেইন ভার্ব থাকার পরেও যদি দ্বিতীয় কোনো ভার্ব থাকে সেই যে নন ফিট বলে, এবং সেই দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝালে প্রেজেন্ট ফর্ম হবে, উদ্দেশ্য না বোঝালে ভার্বের আইনজে যোগ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি নিয়মগুলো আবার একটু বলে দিচ্ছি যে কী কী শিখলাম আমরা। টু থাকলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বটার
সাথে আইনজি যোগ হবে। আর কিছু কিছু টু আছে, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, হ্যাবিচুয়েটেড টু, প্রিফার টু, এগুলো থাকলে হবে আইনজি যোগ। তারপর হোয়েলের নিয়ম শিখলাম, হোয়েল থাকলে হোয়েলের পর ভার্ব থাকলে আইনজি যোগ, হোয়েলের পর সাবজেক্ট থাকলে ওয়াজ বা ওয়ার বসার পর আইনজি যোগ। আর শিখলাম যে একটা সেন্টেন্সে মেইন ভার্ব ছাড়াও দ্বিতীয় অংশ ভার্ব থাকলে সেই ভার্বটা উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং উদ্দেশ্য না বোঝালে হবে টু ভার্বের সাথে আইনজি যোগ। আজকে আমরা এ পর্যন্তই, আমাদের অনলাইন ক্লাসটি শেষ। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এবং কেউ যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই আমাদের স্পাইন স্কুলের পেজে কমেন্ট করবে। আমাদের যারা অ্যাডমিন আছে তারা, বা আমরা যারা অ্যাডমিন আছি তারা অবশ্যই তোমাদের সঠিক উত্তর দিয়ে দেব। আর যেহেতু স্কুল বন্ধ, তোমাদের পড়াশোনার বাসায় কী করতেছো সেটা তোমরা ভালো জানো। সম্ভবত বেশিরভাগ তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি ছেলে মেয়ে পড়াশোনা করতেছে না। তো এগুলা তোমাদের জন্য, তাই যাতে পড়াশোনা একটু মনোযোগী হও, এই কারণে আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা, আমাদের রুটিন দেওয়া আছে। আমাদের রুটিন অনুযায়ী তোমরা পেয়ে যাবে কোন দিন কোন ক্লাস হবে, এটা স্প্যানিশ স্কুলের পেজে দেওয়া আছে। তো তোমরা এগুলো বাসায় ক্লাসগুলো আশা করি অংশগ্রহণ করবা প্রত্যেক দিন, এবং এগুলো দেখবা প্রত্যেকটা টিচার ভালোভাবে ক্লাস করাচ্ছে, এগুলো চর্চা করবা, এবং যেগুলো বুঝবো না সেগুলো মার্ক করে রাখবা। প্রয়োজনে যে কোনো জায়গায় দেখা হলে বা জিজ্ঞেস করতে পারো, স্যার এটা বুঝতে পারি নাই, তো আমরা আন্তরিকভাবে তোমাদের বুঝিয়ে দেবো, এবং এগুলো প্র্যাকটিস করবো তোমরা বাসায় নিজে নিজে। আশা করি তোমরা ভালো করবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।